14 ফেব্রুয়ারি 1990। শেষতম গ্রহের শেষ সীমানা ছাড়িয়ে শীতল অন্ধকারাচ্ছন্ন মহাকাশে হারিয়ে যাওয়ার মুহূর্তে শেষ বালের মতো ফিরে তাকালো ভয়েজার 1। সৃষ্টি হলো ইতিহাস, তোলা হলো অবিশ্বাস্য ছবি, দ্য পেল ব্লু ডট। 6.4 বিলিয়ন কিমি দূর থেকে প্রায় অদৃশ্য ওই বিন্দুকে দেখে কেউ বুঝবেও না ওইখানেই বাস করে বুদ্ধিশ্রেষ্ঠ জীব, মানুষ। 31 ডিসেম্বর 2019, চীনের উহান প্রদেশ। জনসমক্ষে প্রকাশ পেল বুদ্ধিশ্রেষ্ঠ জীবের দিশাহীনতা, এক পূর্ণাঙ্গ কোষেরও অধিকারী নয় এরকম এক ভাইরাসের আক্রমণে, যার সম্বল বলতে একটা আরএনএ, চতুর্দিকে একটা ফ্যাটের আস্তরণ, আর গা থেকে বেরিয়ে আসা কিছু প্রোটিন স্পাইক। নোভেল করোনা ভাইরাস 19 বা কোভিড-19। অনতিবিলম্বে একে প্যান্ডেমিক বা অতিমারি ঘোষণা করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। চীন হয়ে রোগের প্রাদুর্ভাবের ভরকেন্দ্র সরতে লাগলো ইটালি, স্পেন, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রে। গ্রাস করল সমগ্র পৃথিবীকে। করোনা প্রজাতির আবির্ভাব পৃথিবীতে প্রথম নয়। 1930 সালে সর্বপ্রথম মুরগির দেহে হদিশ মিলল এই ছোট্ট শত্রুর। এরপর একে একে বিড়াল, কুকুর, বাদুড় হয়ে আজকে মানুষ। আজকে যাকে আমরা কোভিড-19 বলছি তার পিতামহ SARS-CoV-2 এর জন্ম 1960-এর দশকে। এরপর ধারাবাহিকভাবে ইভলিউশন, মাইক্রো ইভলিউশনের মাধ্যমে জন্মালো এই কোভিড-19। এই ভাইরাসটি আসলে একতন্ত্রী আরএনএ বিশিষ্ট একটি রিট্রোভাইরাস, যার ছড়ানোর মাধ্যমই হলো আপনার হাঁচি কাশির ড্রপলেট। আর বলে রাখা ভালো, মনুষ্য সমাজের জ্ঞান যতদূর অতীত পর্যন্ত বিস্তৃত হয়েছে তার মধ্যে এটি রেকর্ড করেছে সর্ববৃহৎ প্যান্ডেমিক সৃষ্টির। কোভিড-19 উপসর্গ প্রচুর। তার মধ্যে অতি উল্লেখযোগ্য হল জ্বর, ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট, বমিভাব। এছাড়াও রয়েছে অবসাদ, হিমোপটেসিস, মাথা ব্যথা, এমনকি খুব স্বল্প পরিমাণে হলেও ডায়রিয়া এবং কনজাংটিভাইটাল সমস্যারও সম্ভাবনা। জ্বর চলাকালীন প্রথম দিকে তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকলেও ক্রমশ তা 102 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 103.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে এবং সাথে সাথে বাড়তে থাকবে হাঁচি কাশির পরিমাণও। বাড়বে শ্বাসকষ্টের প্রকোপও, ফুসফুসে কফ জমা হয়ে বুকে ব্যথা জাতীয় সমস্যা দেখা দেবে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে এর পরিমাণ। সম্ভাবনা খুব কম হলেও করোনার প্রভাবে দেখা দিতে পারে আমাদের পরিচিত ডায়রিয়ার লক্ষণ সমূহ। তাই এ সমস্ত লক্ষণ একসাথে দেখা দিলে অনতিবিলম্বে নিকটবর্তী হাসপাতালে যোগাযোগ করুন। করোনা দ্রুত ছড়িয়ে পড়তে ও বংশবিস্তারে সক্ষম একটি ভাইরাস। বিভিন্ন উপাদান ভেদে করোনার বেঁচে থাকার সময় বিভিন্ন। সাধারণ বাতাসে এর সময়কাল সর্বনিম্ন মাত্র 3 ঘন্টা। এছাড়াও তামাতে 4 ঘন্টা, পিচবোর্ডে 24 ঘন্টা বা 1 দিন, প্লাস্টিকে 2 থেকে 3 দিন, কাঠে 4 দিন এবং কাঁচে সর্বাধিক 4 দিন থেকে 5 দিন সময় জীবন অতিবাহিত করতে সক্ষম এই ভাইরাস।
বিভিন্ন পদ্ধতিতেই ব্যাপ্তি লাভ করতে পারে এই ছোট্ট ভাইরাস। শিশুকে আগলে রাখুন এই সময়, নতুবা কাজের হাতে শিশুকে স্পর্শ ডেকে আনতে পারে ভয়ানক বিপদ। মুখ না ঢেকে কাশির দরুন সহজেই ছড়াবে করোনা। করোনাক্রান্ত কিন্তু উপসর্গহীন ব্যক্তির দেহ থেকে অপর ব্যক্তির দেহে গিয়ে তাকে গ্রাস করতে পারে এই ভাইরাস। পশু পাখিদের মধ্যেও বিস্তারের নিদর্শন থাকলেও ভিন্ন প্রজাতি থেকে মানবদেহে প্রবেশের নিদর্শন মেলেনি এখনো। তবুও সাবধানতার মার নেই অবশ্যই। মানবদেহে আক্রমণের ক্ষেত্রে সর্বপ্রথম এই ভাইরাস আক্রমণ করে ফুসফুসকে। ফুসফুস আক্রান্ত হওয়ার পর অন্যান্য অঙ্গেও ছেয়ে যায় এই ভাইরাসটি। অবস্থা বুঝে সিদ্ধান্ত নিন আইসোলেশন, কোয়ারেন্টাইন বা করোনা পরীক্ষারও। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়েছে এই ভাইরাসটি। কোথাও হয়েছে রেড জোন, কোথাও বা অরেঞ্জ, আবার কোথাও গ্রিন। মারা যাচ্ছে অনেক মানুষ, আক্রান্ত হচ্ছে হাজার থেকে লাখ, যদিও কোথাও হয়তো সেরে উঠেছে কিছুজন। সর্বোপরি বর্তমানে ভয়াবহভাবে সমগ্র বিশ্বে ছড়িয়ে গেছে এই ভাইরাস। সারা পৃথিবীতে মৃত্যু হয়েছে 3 লাখেরও বেশি জনের। সর্বাধিক মৃত্যু ঘটেছে আমেরিকায়। সামান্য কিছু জিনিস, এগুলো একটুও কঠিন না, কিন্তু এগুলো মানলেই এই জঘন্য সময়টা আরো একটু ছোট হতে পারে। যে কোনো ব্যক্তির সাথে ন্যূনতম 6 ফুট দূরত্ব বজায় রাখুন। হাঁচি বা কাশির সময় নাক মুখ রুমালে ঢেকে রাখুন। WHO ও ICMR এর গাইডলাইন মেনে মাস্ক ব্যবহার করুন। মাস্কের পারস্পরিক বিনিময় করবেন না। অন্তত 20 সেকেন্ড WHOর গাইডলাইন মেনে সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। ঘর বাড়ি দৈনিক জীবাণুমুক্ত করুন। বাজার থেকে আনা জিনিসপত্র কিছুদিন আলাদা রাখুন ও পরিষ্কার করুন। ব্যবহৃত টাকা আলাদা করে রেখে দিন কিছুদিন। বাজার থেকে ফিরেই স্নান করুন ও জামা কাপড় সাবান দিয়ে পরিষ্কার করুন। আপনার মোবাইলটিও স্যানিটাইজ করুন। গড়গড়িয়ে চলতে থাকা সভ্যতার অদম্য চাকাকে এক লহমায় থামিয়ে দিল কোভিড-19। চারিদিকে ছেয়ে গেল এক অভাবনীয় স্থবিরতা, লকডাউন। সংক্রমণের ভয়াবহতার জেরে বন্ধ হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। মাঝপথেই স্থগিত থাকল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্থগিত থাকলেও অন্যান্য পরীক্ষাসমূহ। 4 বছর অন্তর একবার সারা বিশ্বকে সংগঠিত করা অলিম্পিকও 2020-তে থাকলো অনুষ্ঠিত। আমদানি রপ্তানিতে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাতে বন্ধ থাকলো বাণিজ্য। উৎপাদন হার হ্রাস কেনা বেচা। নড়ে উঠল দেশের অর্থনৈতিক ভিত। বিভিন্ন দূরবর্তী স্থানে আটকে পড়া মানুষদের ঘরে ফেরাটাও হয়ে উঠল দুষ্কর। গ্রাম থেকে দূরবর্তী স্থানে অন্য সংস্থানের উদ্দেশ্যে যাওয়া শ্রমিকরাও হয়ে রইল গৃহহারা। অবশেষে ব্যবস্থা হলো কিছু বিশেষ ট্রেনে, যার দৌলতে হয়তো কিছুজন পারল আবার ঘরে ফিরতে। এভাবে হয়তো সাময়িক কমানো গেল করোনা সংক্রমণ বৃদ্ধির হার, কিন্তু তারপর অর্থনৈতিক বিপর্যয়ের থেকে গেল সম্ভাবনা। করোনা সংক্রমণ হ্রাস না হলে অর্থনৈতিক পরিকাঠামোর ভেঙে পড়া এবং করোনা এদের দ্বৈরথ ডেকে আনবে দুর্ভিক্ষ ও মহামারীর সংঘাত। বর্তমানের জ্বলন্ত সমস্যা হয়তো নেবে আরো বড় আকার। বড় বড় সংস্থা আজ উঠে পড়ে লেগেছে এর ভ্যাকসিন আবিষ্কার করতে। সিঙ্গাপুর ইউনিভার্সিটির সার্ভে অনুযায়ী হয়তো কয়েক মাস পরে কমতেও শুরু হবে এই প্রকোপ।
কিন্তু অবস্থা যাতে আরও না বিগড়ায় তার দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। মেনে চলতে হবে উপযুক্ত বিধিনিষেধ, কারণ মহামারী হিসাবে যদিও বা করোনা চলেও যায়, ভাইরাসটা কিন্তু থেকেই যাবে। তাই যতদিন না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে ততদিন একটু নিয়ম মেনেই চলি, আমরা মোকাবিলা করি এই বিপদ সংকুল পরিস্থিতির। বর্তমান পরিস্থিতিতে বিশ্ব ত্রাস কোভিড-19 বিষয়টিতে সন্দেহ প্রকাশ করবার অবকাশও হয়তো আর নেই। কিন্তু ভাবলে অবাক লাগে, এতদিনের মানুষের এত সংগঠন, এত সভা, এত বৈঠক যা করে দেখাতে পারেনি সেটাও যে সম্ভব তার একটা আভাস দিয়ে গেল কোভিড-19। দেখিয়ে দিল, হে মানব, যতই বুদ্ধিশ্রেষ্ঠ জীব তুমি হও না কেন, প্রকৃতির থেকে বড় তুমি নও। সেই তোমাকে স্থান দিয়েছে আর তুমি তাকে ধ্বংস করেছো। প্রয়োজনে রুখে দাঁড়াবে সে, সারিয়ে তুলবে নিজের খানিক ক্ষত। তাতে যদি হুঁশ ফেরে তোমার। যান চলাচল বন্ধ, বন্ধ কলকারখানা, ফলাফল সবার সামনে। কমেছে দূষণের মাত্রা, পুনর্গঠিত হচ্ছে পাতলা হয়ে আসা ওজোন স্তর, ফিরছে হরিয়ালি। প্রায় ভেঙে পড়া বাস্তুতান্ত্রিক কাঠামো আবার গড়ে উঠছে। ধরা পড়ছে পশু পাখির স্বাচ্ছন্দ্য, বিশুদ্ধ হচ্ছে নদীর জল। হয়তো সব খারাপের মধ্যেও একটা ভালো দিক হতে পারে এটাই। প্রতিকূল পরিস্থিতিতে যেটা ছাড়া হয়তো সব কিছুই অসম্পূর্ণ। ধন্যবাদ জ্ঞাপন তাদের, যারা এরূপ পরিস্থিতিতেও নিজের প্রাণের পরোয়া না করে সেবা করে চলেছেন সমাজের। আমরা কৃতার্থ ডক্টর, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রতি, যারা আমাদের জন্য নিজেদেরকে ঘিরে রেখেছেন করোনার চক্রব্যূহে। ধন্যবাদ জানাই পুলিশ কর্মীদের, যারা ঘর বাড়ি ছেড়ে নিজেদের নিয়োগ করেছেন দেশের সুরক্ষায়। ধন্যবাদ সেই গবেষকদের, যারা দিন রাত পরিশ্রম করে চলেছেন একটি ভ্যাকসিনের আশায়। কৃতজ্ঞতা জানাই সমস্ত হোম ডেলিভারি সংস্থা সমূহকে, যারা শুধুমাত্র জমায়েত আটকাতে ছুটে চলেছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ধন্যবাদ সংবাদ মাধ্যমকেও, নিজেদের কথা ভুলে আমাদের সামনে প্রতিটি তথ্য তুলে ধরার জন্য। সর্বশেষ যা না বললেই নয়, আমরা কৃতজ্ঞ আমাদের সামাজিক নেতৃত্বের প্রতি, যাদের সঠিক সময়ের কঠোর অনুশাসন ও পরিচালনার জোরেই খুব খারাপ অবস্থাতেও হয়তো নেই আমরা। ধন্যবাদ জ্ঞাপন করি তাদের সকলের প্রতি। ফুল ছোড়বার দিন নয় আজ, ধ্বংসের মুখোমুখি আমরা। আবার জীবনানন্দের ভাষায় বললে, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। সত্যি ভয়ঙ্কর এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা, তবুও আশা তো রাখতেই পারি। আবার কোনো একদিন সূর্য ওঠার সাথে সাথে ভোঁ বাজবে কারখানায়। আবার সাদা ফিতে চুল বেঁধে মায়ের আঙুল ধরে মেয়েটা হাঁটবে স্কুলের উদ্দেশ্যে। 7টা, 8টা, 9টা বাজলেই স্থানীয় বাজারে শোনা যাবে ক্রেতা বিক্রেতাদের কথোপকথন। বন্ধুদের কলরব উঠবে খেলার মাঠে। রাস্তায় আবার চলবে যান। হবে সবই, কিন্তু সবই হয়তো একটু পরিবর্তিত। হয়তো একটু বদলাতে হবে সামাজিকতার সংজ্ঞাটা। কিছুদিন হয়তো হঠাৎ ইচ্ছাতেই বন্ধুর বাড়িতে চা খেতে যাওয়াটা একটু আটকাতে হবে। অপরিষ্কার হাতেই যখন তখন স্ট্রিট ফুড খাওয়ার চিন্তাটাও হয়তো তাড়াতে হবে কিছুদিনের জন্য। ব্যাস, এই তো কথা। তারপরে
সত্যি আবার সব স্বাভাবিক হয়ে যাবে একদিন। তবে এবার গড়ে তুলতে হবে এমন একটা ভারসাম্যপূর্ণ সমাজ যেখানে পাশাপাশি স্থান পাবে প্রকৃতি ও আধুনিকতা। যুদ্ধ জয়ের পর এটাই হোক আমাদের প্রথম প্রত্যয়। जीत जाएगा इंडिया, फिर मुस्कुराएगा इंडिया, फिर मुस्कुराएगा